আশা করা যায় না। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মহান 21শে ফেব্রুয়ারির আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলা ভাষার সঠিক চর্চার উপর জোর দেন শেখ হাসিনা। মারুফ রেজা রিপোর্ট। 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে দলের শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও অংশ নেন বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে বক্তব্যের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলা ভাষা ও সংস্কৃতি, তাই জীবনের তাগিদে অন্য ভাষা জানতে হলেও বাংলা ভাষার মর্যাদা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। জীবন জীবিকার প্রয়োজনেও তো মানুষকে অন্য ভাষা শিখতে হয়, ভাষা শেখায় কোনো অপরাধ নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরাই পালন করি, কাজে সব ভাষাই সবাই শিখতে পারে। তবে আমাদের এখন একটা ফ্যাশন হয়ে গেছে, আমরা দেখি যে একটা শ্রেণী গজাচ্ছে বাংলাকে মানে ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলার একটা প্রবণতা। যখন বাংলা বলবো বাংলাই বলবো, যখন ইংরেজি বলবো ইংরেজিটা যেন ভালোভাবে বলতে পারি সেটাই বলবো। 21-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে ওঠায় খালেদা জিয়ার সমালোচনাও করেন তিনি। পাকিস্তানিদের সুরে সুর মিলিয়ে তিনি বলেন যে 30 লক্ষ মারা যায় নাই, আর ভাষার প্রতি যে তাদের কোনো মানে সম্মানই নাই, এবং ইতিহাস যে কিভাবে তারা স্বাধীনতার ইতিহাসও বিকৃত করেছে, এবং আমাদের ভাষার প্রতি আমি জানি না তাদের কোনো এতটুকু সম্মান আছে কিনা। নইলে যে আমরা যেখানে ফুল দিয়েছি, যেখানে মহামান্য রাষ্ট্রপতি ফুল দিয়েছেন, সেখানে বিএনপির নেতৃত্ব সদল বল নিয়ে ঠিক ওই জায়গাটায় উঠে দাঁড়িয়ে গেছে। এখানে সবাই সম্মান জানাচ্ছে ফুল দিয়ে, সেই বেদিতে যদি উঠে চলে যায় তুমি ফুলটা দিলেন কোথায়? 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, সেই শহীদ দিবসের মর্যাদাটাই সে নষ্ট করে দিয়ে আসলো। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মানুষ পোড়ানো, এটাই যাদের কাজ, তাদের কাছ থেকে কি সংস্কৃতির আশা করবেন, কি সাহিত্যের আশা করবেন, কি ভাষার আশা করবেন? আপনারাই বলেন, সবাই বিবেচনা করে দেখেন। দেশ ও জাতির মর্যাদা হানি হয় এমন কিছু না করার পরামর্শ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত ঝড়ঝাপটা আসুক, আত্মবিশ্বাস আছে, আর সবসময় এটাই বিশ্বাস করি, সততার শক্তি সব থেকে বড় শক্তি। মারুফ রেজা, RTV, ঢাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামী নির্বাচন করার চেষ্টা করলে দেশে গণ অভ্যুত্থান অবধারিত। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপার অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আবারও একদলীয় নির্বাচনের চেষ্টা করলে দেশের মানুষ মুখ বুজে থাকবে না। এতে নৈরাজ্য সৃষ্টি হলে তার দায় সরকারকেই নিতে হবে বলেও সতর্ক করেন তিনি। খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে মোশাররফ বলেন, আইন সবার জন্য সমান হলে মিথ্যা মামলায় কারাগারে যেতে হবে না খালেদা জিয়াকে। আবার তারা সেই বাকশালী কায়দায় তারা আজকে নির্বাচন কমিশন গঠন এবং ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। আপনি বসে আছেন ওই ভরসায় যে এদেশের মানুষ তো বেশি কিছু বলে না, বারবার বলবে না, এটা কিন্তু বিশ্বাস করা, আশা করা আপনার জন্য সঠিক হবে না। যদি আপনাদের হুঁশ না হয় তাহলে অবধারিতভাবে এদেশে গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে। দেশে যদি বিশৃঙ্খলা হয়, দেশে যদি অশান্তি হয়, দেশে যদি নৈরাজ্য সৃষ্টি হয়, তাহলে শেখ হাসিনাকে এককভাবে তার দায়িত্ব নিতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দেখা করেন তিনি। সেখানে প্রায় 2 ঘন্টা অবস্থান শেষে বার্নিকাট সাংবাদিকদের জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবেই বেগম জিয়ার সাথে দেখা করেছেন তিনি। ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবেন বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। এদিকে স্বেচ্ছাসেবকের এক কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদনকে কেন্দ্র করে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে কানাডার ফেডারেল আদালত। মোহাম্মদ জুয়েল হোসেন গাজী নামে ওই কর্মীর আবেদন নাকচ করে দেওয়ার বিরুদ্ধে দায়ের করা জুডিশিয়াল রিভিউ নিষ্পত্তি করতে গিয়ে ইমিগ্রেশন কর্মকর্তার সিদ্ধান্তকে বহাল রেখে বিচারক হেনরি এস ব্রাউন এই মন্তব্য করেন। ফেডারেল কোর্ট গত 25 জানুয়ারি রায়টি দেয়। কানাডা সরকার বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি বলে আবেদনকারীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বিচারক বলেন, তালিকাভুক্তির বিষয়টি সম্পূর্ণ আলাদা।
এটি কানাডার গভর্নর কাউন্সিল ঠিক করে। জুডিশিয়াল রিভিউ আবেদন নিষ্পত্তি করতে গিয়ে তিনি বিএনপির লাগাতার হরতাল ও হরতালকে কেন্দ্র করে চলা সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন। জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে সন্ত্রাসী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে বিএনপি। রাতে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে কথা বললেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তারা বলেন, দেশের ৮০% মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে। এদিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এর আগে সন্ধ্যায় ১০ম জাতীয় সংসদের অধিবেশন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বেই শুরু হয়। তৃণমূলের মতামত উপেক্ষা করে নোয়াখালী সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটি দেওয়ার প্রতিবাদে ফেনী নোয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাস্তায় আগুন দেওয়া হয়। স্থানীয় নেতারা বলেন, দীর্ঘদিন দল থেকে বিচ্ছিন্ন থাকা এবং দুঃসময়ে কাছে পাওয়া যায় না এমন ব্যক্তিদের দিয়ে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে দলের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের রাখা হয়নি। তারা অবিলম্বে পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন করে কমিটি গঠন করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেন। অনতিবিলম্বে এই অনৈতিক কমিটি বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ কমিটি দেওয়ার দাবি জানাচ্ছি। গাইবান্ধা ১ আসনের আওয়ামী লীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান, এমনটি দাবি করেছে পুলিশ। সকালে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, ক্ষমতার লোভে এমপি লিটনকে হত্যা করা হয়। তার পরিকল্পনা ও অর্থায়নে মেহেদী, শাহিন, রানা ও হান্নান এমপি লিটনকে হত্যা করেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। পুলিশ নিশ্চিত হয়েছেন যে গত ১ বছর ধরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। কাদেরকে আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। গেল বছরের ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এই ঘটনার পিছনে মূল পরিকল্পনাকারী ছিলেন সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান। ওনার পরিকল্পনায়, ওনার অর্থায়নে এই ঘটনাটা ঘটেছে এবং উনি প্রায় ১ বছর যাবৎ এই পরিকল্পনাটা করে আসছিলেন এমপি লিটনকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। নরসিংদীর চরাঞ্চলে ছোট ৩ ভাই বোনকে হত্যা করেছে তাদের মেজ ভাই। কুপিয়ে আহত করা হয়েছে আরেক বড় ভাইকে। ঘটনার পর ঘাতক রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, গেল রাতে মেঘনা নদী বেষ্টিত সদর উপজেলার আলোকবালি পূর্বপাড়ায় মেজ ভাই রুবেল মিয়া শ্বাসরোধে ছোট ভাই ইয়াসিন ও বোন মরিয়ম এবং মাহিয়াকে হত্যা করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বড় ভাই মাদ্রাসা শিক্ষক আতিকুরকে। ঘটনার সময় বাবা আবুল কালাম ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। লাইট নিভায়া খুব ধরছে এগুলো যে 3টা মাটা হয়েছে, এই 3টা মাইয়া ওই পরে গিয়া বড়টা আনছে গিয়া। আলাদা একটা দুতলা ঘর আছে, এই ঘরের মধ্যে তার একটা ভাই একটা বোন মেরে দিয়ে দিছি। আরেকটা ঘর আছে, তার মার সাথে একটা ছোট বোন থাকে, তার মশারির ভিতরে মেরে দিয়ে দিছি। আমার 2টা ছোট বোন, সবার ছোট, আর 4 নম্বর ভাই। আমার 4 নম্বর ভাইটা মাদ্রাসায় পড়ে। রুবেলকে আনার পরে ওকে জিজ্ঞাসাবাদের পরে বাকিটুকু জানা যাবে যে আসলে কি কারণে এরকম লোমহর্ষক ঘটনা ঘটেছে। জনশক্তি রপ্তানিতে মন্দা কাটিয়ে ওঠার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। এবছর প্রায় ১০ লাখ লোকের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার। বিশ্লেষকরা বলছেন, কেবল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নয়, সময় হয়েছে নতুন শ্রমবাজার খোঁজার। একই সঙ্গে দক্ষ জনশক্তিকে গড়ে তোলারও তাগিদ দেন তারা। জনশক্তি রপ্তানি নিয়ে আপেল শাহরিয়ারের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। একটু ভালোভাবে বাঁচার জন্য আয় রোজগারের আশায় মায়ার বাঁধন ছিন্ন করে পাড়ি জমাচ্ছেন দূর দেশে। এমন লাখো বাংলাদেশির কঠোর পরিশ্রম মজবুত করছে দেশের অর্থনীতির ভিত। আমার বাসা কুমিল্লা, আমি যাচ্ছি মক্কায় কাজের জন্য।
যে আমার রেস্টুরেন্টে আমি তো সৌদির আজকে 9 বছর ধরে ওখানে কানেকশনে কাজ করি আর কি। দাম্মামি এয়ারপোর্ট যাইতেছি সৌদিতে, আমি ওইখানে এক দোকানে জব করি। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাতটি 2013-14 সালে হোঁচট খেলেও আবার ঘুরে দাঁড়াচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2013-14 সালে বৈদেশিক কর্মসংস্থান 4 থেকে 4.25 লাখের ঘরে সীমাবদ্ধ ছিল। 2015 সালে কিছুটা বেড়ে 5.5 লাখ ছাড়ায়। 2016 সালে সেই সংখ্যা হয় 7.5 লাখের বেশি। প্রতিষ্ঠিত যে বাজারগুলো আমাদের, সেই বাজারগুলোতেও আমাদের বেশি কর্মী যাবে। আমার মালয়েশিয়ার কথা আপনারা শুনেছেন, মালয়েশিয়াতেও কর্মী যাওয়া শুরু হয়ে যাবে হয়তো অচিরেই। যে টার্গেট করেছে 2017-তে 10 লক্ষ মানুষ আমরা পাঠাবো, তা হয়তো স্পর্শ করতে পারবো। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে সারা বিশ্বে। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তথ্যমতে 2016 সালে বিভিন্ন দেশে যে জনশক্তি রপ্তানি হয়েছে তার অর্ধেকেরও বেশি অদক্ষ। আমরা যদি এইভাবে আনস্কিলড শ্রমিকদের ভেতরেই নিজেদেরকে গুটিয়ে রাখি, তাহলে তো আমরা অন্যান্য শ্রমবাজারে ঢুকতে পারবো না। আমাদের যে ন্যাশনাল স্কিলস পলিসি সরকার করেছেন 2011 সালে, সেটার ভেতরে কিন্তু মাইগ্রেশন একটা কম্পোনেন্ট হিসেবে আছে। তাহলে ওইগুলোকে বাস্তবায়ন করার জন্য সরকারের কিন্তু এখন মেইন চলে যেতে হবে স্কিলস ডেভেলপমেন্টের উপরে। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন এ খাতের ব্যবসায়ীরা নিজেরাই নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও দক্ষ শ্রমিক তৈরির উদ্যোগ নেওয়া যাচ্ছে না। এখানে গভর্নমেন্টের কোনো ইনসেন্টিভ আমরা পাই না। একটা ভালো আন্তর্জাতিক ট্রেনিং সেন্টার করতে গেলে প্রায় 30 কোটি টাকার প্রয়োজন। গভর্নমেন্ট এখানে কোনো ইনভেস্টমেন্ট করে না, কোনো ব্যাংক এখানে টাকা দেয় না। তাহলে